একটা উপপাদ্য করবো, উপপাদ্যের গল্পটা আগে জেনে নিই। একটা বৃত্ত, একটা বৃত্ত আর একটা বৃত্ত আঁকবো। একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে? দুটো বৃত্ত টাচ করেছে, স্পর্শ করেছে। এরা কি বহিস্থভাবে স্পর্শ করেছে বাইরে থেকে। এবার ভেতর থেকে কিভাবে টাচ করতে পারে? এই বৃত্তটা, ছোট বৃত্তটা আর বড় বৃত্তটা ভেতরে টাচ করেছে, ঠিক আছে? এটা ধরো বড় বৃত্তের কেন্দ্র, এটা ছোট বৃত্তের কেন্দ্র। এখানে এটা বড় বৃত্তের কেন্দ্র, এটা ছোট বৃত্তের কেন্দ্র। এইখানে দুটো বৃত্ত এই বিন্দুতে টাচ করেছে, আর এই দুটো বৃত্ত এখানে এই বিন্দুতে টাচ করেছে, এই বিন্দুতে টাচ করেছে। দুটো বৃত্ত টাচ করেছে একটা বিন্দুতে, তাই তো? তাহলে এখানে কি কি পাচ্ছি? এখানে একটা কেন্দ্র পাচ্ছি, এখানে একটা কেন্দ্র পাচ্ছি, এখানে একটা স্পর্শ বিন্দু পাচ্ছি। টাচ করেছে মানে স্পর্শ করেছে। তাহলে এই তিনটা বিন্দুকে যদি আমরা সরলরেখা দ্বারা যোগ করি, তাহলে কি তারা একই সরলরেখায় থাকবে? একই সরলরেখায় থাকবে? এই স্পর্শ বিন্দু আর এই দুটো কেন্দ্রকে যদি যোগ করি, একই সরলরেখায় থাকবে? থাকবে। এটাই আজকের উপপাদ্য। এটাই আমাদের দেখাতে হবে যে বৃত্তের দুটি কেন্দ্র, দুটি বৃত্তের দুটি কেন্দ্র আর স্পর্শ বিন্দু একই সরলরেখায় অবস্থিত। এটাকে অন্যভাবে বলা যায় তারা সমরেখ। সমরেখ মানে একই সরলরেখার উপর অবস্থিত। সমরেখ মানে ধরেন এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তিনটা বিন্দু আছে। যদি এদের দিয়ে একটা সরলরেখা টানা যায়, তাহলে বলবো তারা একই সরলরেখায় আছে, একই সরলরেখায় অবস্থিত বা সমরেখ। সমরেখ কথাটার মানে কি? সমরেখ মানে একই সরলরেখায় অবস্থিত, একই রেখায় অবস্থিত। তো এই তিনটা বিন্দু, দুটি বৃত্তের দুটি কেন্দ্র আর স্পর্শ বিন্দু একই সরলরেখায় অবস্থিত। এই ক্ষেত্রে যদি বহিস্থভাবে স্পর্শ করে তবুও, যদি অন্তস্থভাবে স্পর্শ করে, ভেতর দিক থেকে স্পর্শ করে দুটি বৃত্ত, তাহলেও কেন্দ্র দুটি আর স্পর্শ বিন্দুটি একই সরলরেখায় অবস্থিত হবে, অর্থাৎ সমরেখ হবে। কোশ্চেন বলছে, গল্পটা দেখলাম আমরা, এবার কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা বলছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, সে বহিস্থভাবে স্পর্শ করতে পারে, বাইরে থেকে স্পর্শ করতে পারে প্রথম ছবির ক্ষেত্রে, অন্তস্থভাবে স্পর্শ করতে পারে, ভেতরের দিক থেকে স্পর্শ করতে পারে দ্বিতীয় ছবি, তাহলে কি প্রমাণ করতে হবে? স্পর্শ বিন্দুটি আর বৃত্ত দুটির কেন্দ্র এরা একই সরলরেখায় অবস্থিত হবে। স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি, স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। তার মানে কেন্দ্র দুটোকে যোগ করলে যে সরলরেখাটা হবে তা সেই সরলরেখাটা এই স্পর্শ বিন্দু দিয়ে যাবে। কারণ এটা যদি কেন্দ্র হয়, এটা যদি কেন্দ্র হয়, তাহলে এখানে যদি স্পর্শ বিন্দু হয়, এই কেন্দ্র দুটোকে যদি যোগ করি, তাহলে যে সরলরেখাটা হবে সেই সরলরেখাটা অবশ্যই স্পর্শ বিন্দু দিয়ে পাস করবে। এই কথার মানে এটাই যে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। সংযোজক মানে কেন্দ্র দুটোকে যোগ করে, সংযোজক মানে যোগ করছি, কেন্দ্র দুটোকে যোগ করে যে সরলরেখা পাবো সেই সরলরেখার উপরে, বা পাতি বাংলায় বলতে পারো সেই রাস্তার উপরে, সেই সরল রাস্তার উপরে এই বিন্দুটা থাকবে। একইভাবে এখানে কেন্দ্র দুটোকে যদি যোগ করি, বাড়িয়ে দিই সরলরেখাটা, তাহলে ওই স্পর্শ বিন্দুটা ওই সরলরেখার উপরে থাকবে, ওই রাস্তার উপরেই থাকবে। ক্লিয়ার? আমাদের ধরে নিতে হবে যেহেতু দুটো বৃত্ত আছে,
দুটো বৃত্তকে ধরতে হবে, স্পর্শ বিন্দুটা ধরতে হবে। ধরে নিই দুটি বৃত্ত, বৃত্তের নাম কেন্দ্র দিয়ে ধরতে হয়। ধরে নাও এটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত আর এটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্ত। একইভাবে এটা বড়টা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত, ছোটটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্ত। বৃত্ত দুটি একটা বিন্দুতে স্পর্শ করেছে। প্রথম ক্ষেত্রে স্পর্শ বিন্দুটার নাম দিলাম পি, এখানেও নাম দেবো পি, যেহেতু উপপাদ্য একটাই নামগুলো একই হবে। ঠিক আছে, দুটো কি বললাম, দুটো বৃত্ত, একটা হচ্ছে এ কেন্দ্রীয় আর একটা হচ্ছে বি কেন্দ্রীয়। আর এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে পি বিন্দুতে প্রথম ছবিতে, অন্তস্থভাবে স্পর্শ করেছে পি বিন্দুতে দ্বিতীয় ছবিতে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এ বি বি সমরেখ। প্রমাণ করতে হবে যে এ বি বি এই তিনটা বিন্দু সমরেখ, এ বি বি সমরেখ। অর্থাৎ এই কথাটার মানে কি, তারা একই সরল রেখে অবস্থিত। কি প্রমাণ করতে হবে? এ বি বি সমরেখ, তার মানে এ বি বি একই সরল রেখার উপর অবস্থিত। এ বি বি একই সরল রেখার উপর অবস্থিত। অঙ্কন অ্যাকচুয়ালি এই লাইনটা আমরা পরে টানবো। প্রথমে ছিল কেন্দ্র দুটি আর স্পর্শ বিন্দুটি। অঙ্কনে কি করছি, পি বিন্দুর সঙ্গে এ বিন্দু আর পি বিন্দুর সঙ্গে বি বিন্দু যোগ করলাম। অঙ্কনটা আমরা অ্যাকচুয়ালি এখন করব। ছবিটা প্রথমে এঁকে দিয়েছিলাম, অঙ্কনটা আমরা অ্যাকচুয়ালি পরে করব, কিন্তু আমরা আগেও করে নিতে পারি। সিস্টেম অনুযায়ী অঙ্কনটা পরে করা হয়। পি বিন্দুর সঙ্গে বি বিন্দু যোগ করলাম, পি বিন্দুর সঙ্গে এ বিন্দু যোগ করলাম। কি করলাম অঙ্কনে? পি বিন্দুর সঙ্গে এ বিন্দু আর পি বিন্দুর সঙ্গে বি বিন্দু যোগ করা হলো। প্রমাণ অঙ্কনটা লিখলাম না কিছু, প্রমাণ। প্রথমে আমরা প্রমাণটা করবো একটা ছবির ক্ষেত্রে, ওইটা শুধু এমনি দেখিয়েছি, ওটা দরকার নেই, ব্যাপারটা একই। যেহেতু পি বিন্দুটা এই পি বিন্দুটা বা এই পি বিন্দুটা কোথায় আছে? দুটো বৃত্তের উপরে আছে। কেন? দুটো বৃত্ত টাচ করেছে, তার মানে এই বিন্দুটা কি প্রথম বৃত্তের উপরেও আছে, দ্বিতীয় বৃত্তের উপরেও আছে। আমরা বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক টানতে পারি তো না? স্পর্শক টানতে পারি। তাহলে এইখানে যদি স্পর্শক টানি, তাহলে এই স্পর্শকটা কার হবে? দুটি বৃত্তেরই হবে, দুটি বৃত্তেরই স্পর্শক হবে। কারণ আমরা স্পর্শকটা কোন বিন্দুতে টানছি? পি বিন্দুতে স্পর্শক টানছি। পি বিন্দুটা এ বৃত্তেরও আবার বি বৃত্তেরও, তাহলে স্পর্শকটা কার হবে? দুটো বৃত্তেরই হবে। তার মানে দুটি বৃত্তের এটা একটা সাধারণ স্পর্শক, এর নাম দিলাম এসটি। এসটি নাম দিলাম, এখানেও নাম দিলাম এসটি। স্পর্শকটার নাম দিলাম এসটি। যেহেতু এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ পি বিন্দুটি দুটি বৃত্তের উপরই অবস্থিত, সুতরাং পি বিন্দুতে দুটি বৃত্তের একটা সাধারণ স্পর্শক থাকবে। তার মানে পি বিন্দুতে যদি আমরা স্পর্শক টানি, তাহলে সেটা দুটি বৃত্তেরই স্পর্শক হবে। তার মানে সেটাকে বাংলায় বলা হয় সাধারণ স্পর্শক থাকবে। এটা সাধারণ, মানে এটারও এটারও। ঠিক আছে, এবার প্রথম বৃত্তটার ক্ষেত্রে ভাবো, এসটিটা কি? এসটিটা স্পর্শক কার? এ কেন্দ্রীয় বৃত্তের। কোন বিন্দুতে? পি বিন্দুতে। তাহলে এসটিটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে স্পর্শক। আবার পি এটা কি? পি এটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি কেন্দ্র হয়, তো এটা ব্যাসার্ধ তো না? ছবিটা যদি অর্ধেকটা আমরা এখানে এঁকে নিই, ধরে নাও এটা এ কেন্দ্রীয় বৃত্ত, এখানে ছিল পি, এটা ছিল পি, এখানে স্পর্শকটা এঁকেছি। এই ছবিটা মনে মনে ডিলিট করে দাও। তাহলে এইটাকে নিয়ে যদি কাজ করি, তাহলে কি হবে? পি বিন্দুতে এ কেন্দ্রীয় বৃত্তে পি বিন্দুতে কি এসটিটা স্পর্শক, এসটিটা স্পর্শক। আর পি এটা কি? ব্যাসার্ধ। কেমন ব্যাসার্ধ? স্পর্শ বিন্দুময় ব্যাসার্ধ। কেন? পিটা স্পর্শ বিন্দু, আবার এই ব্যাসার্ধটা স্পর্শ বিন্দু দিয়ে যাচ্ছে,
তাহলে পি বিন্দুতে এসটি টা স্পর্শক, এ কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এসটি স্পর্শক আর পি এ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। আমরা এর আগের উপপাদ্যতে জেনেছি, কি জেনেছি, যে কোন বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে এখানে এইটা ব্যাসার্ধটা, তাহলে এপিটা কি হবে, কার উপরে লম্ব হবে, এসটির উপরে লম্ব হবে, এসটির উপরে লম্ব হবে। এই বৃত্তটার কাজ কমপ্লিট করলাম। এবার এই ছবিটাকে যদি আমরা সেপারেটলি এখানে আঁকি, ধরো এই ছোট বৃত্তটা হচ্ছে এটা বি কেন্দ্রীয় বৃত্ত, এটাই তো বি কেন্দ্রীয় বৃত্ত ছিল। স্পর্শকটা কি এই পাশে হবে, এইটার যেমন এই দিকে হলো স্পর্শকটা, এটা ডান দিকে হবে। তাহলে স্পর্শকটা ছিল এরকম, এটা ছিল পি বিন্দু, এটা যোগ করলে কি হবে, এটা এসটি, এটা এসটি। তাহলে এই ছবিটা মনে মনে ডিলিট করলে এই ছবিটা থাকবে। এই ছবিটাতে কি হচ্ছে, যে এসটিটা হচ্ছে, এসটিটা বি কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে স্পর্শক, আর পিবিটা কি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আগেরটার মতো। তাহলে কি হবে, পিবিটা এসটির উপর লম্ব হবে। কেন, আমরা জানি বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। বি কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এসটিটা স্পর্শক আর বিপি বা পিবিটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে পিবিটা এসটির উপর লম্ব। এখান থেকে কি পেলাম, এপিটা এসটির উপর পি বিন্দুতে লম্ব, আবার পিবিটা এসটির উপর পি বিন্দুতে লম্ব। এপি এবং পিবি দুটোই এসটির উপর লম্ব পি বিন্দুতে। দেখো, ধরে নাও এটা একটা সরল রেখা, এটা ধরে নাও এসটি। আমাদের এরকম উল্লম্ব ভাবে ছিল, এটাকে আমরা এইভাবে অনুভূমিক ভাবে নিলাম। তাহলে এটা একটা সরল রেখা এসটির উপর লম্ব, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে লম্ব, এই লাইনটা এসটির উপর লম্ব। এটা কিছু একটা বিন্দু, সাপোজ এটা P1 বিন্দু, এখানে আরেকটা বিন্দু নিলাম P2, এখানে একটা সরল রেখা লম্ব। বিন্দু দুটো আলাদা বিন্দুতে লম্ব, দুটো আলাদা বিন্দুতে লম্ব। এই সরলরেখাগুলোকে যদি বাড়িয়ে দিই তাহলে একই বিন্দুতে হচ্ছে কি, দুটো আলাদা বিন্দু। কিন্তু যদি এইটাকে আমরা P2 না দিয়ে এটাকে P দিতাম, আবার এই লম্বটা এইখানে না দিয়ে এইখানে নিতাম, একই বিন্দুতে হলো তো এখানে নিতে হতো। কথাটা বোঝাতে পারছি না, ভালো করে বোঝো, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। এইটা হচ্ছে এসটি সরল রেখা, এখানে একটা লম্ব আছে, এখানে একটা লম্ব আছে, আর একটা লম্ব আমি তো অনেক জায়গায় টানতে পারি। কিন্তু একই সরলরেখা কখন থাকবে, যখন সেম বিন্দুতে, এখানে আলাদা বিন্দুতে, এই লম্বটা এক বিন্দুতে, এই বিন্দুটা অন্য, এই লম্বটা অন্য বিন্দুতে। যদি এই লম্বটা এই সব জায়গায় না হয়ে এই বিন্দুতেই হতো, সেম বিন্দুতে, মানে যে বিন্দুতে নিচেরটা লম্ব সেই বিন্দুতে যদি হতো, তাহলে কি একই সরলরেখাই হতো। এখানে দেখো, এপিটা পি বিন্দুতে এসটির উপর লম্ব, এইটা ধরো নিচেরটা। আবার পিবিটা পি বিন্দুতে এসটির উপর লম্ব। এপি আর পিবি একই বিন্দুতে এসটির উপর লম্ব, মানে একই বিন্দুতে লম্ব, একটা এই পারে একটা ওই পারে। তাহলে যেহেতু এপি এবং পিবি একই বিন্দুতে এসটির উপর লম্ব, যেহেতু একই বিন্দুতে হলে কি হচ্ছে, একই সরলরেখা হচ্ছে। কিন্তু আলাদা বিন্দুতে হলে কি হচ্ছে, একই সরলরেখা হচ্ছে না। তাহলে এপি আর পিবি যেহেতু একই বিন্দুতে, মানে পি বিন্দুতে এসটির উপর লম্ব, তাহলে কি এ পি বি একই সরলরেখায় অবস্থিত। মানে এপি আর, এটা যদি এপি হয়, এটা যদি এপি হয়, এটা যদি পিবি হয়, তাহলে এপি আর পিবি কি একই সরলরেখায় আছে। তাহলে এপি আর পিবি একই সরলরেখায় আছে, এপি আর পিবি একই সরলরেখায় আছে। কথাটা মানে কি, এটা যদি এপি হয়, আর এইটুকু যদি পিবি হয়, তাহলে এরা একই সরলরেখার উপর আছে। এপি আর পিবি এইটুকু অংশ আর এইটুকু অংশ একই সরলরেখার উপরে আছে। এপি অংশটা আর পিবি অংশটা একই সরলরেখার উপরে আছে। তার মানে কি, এ বিন্দু, পি বিন্দু আর বি বিন্দু কি একই সরলরেখায় অবস্থিত। তার মানে কি এ পি বি সমরেখ। am I clear?